বিচ্ছেদের ২.৫ বছর পর প্রাক্তন ভালোবাসার পুরুষটিকে দেখে থমকে গেল মোহ, তাও তার পাশে অন্য এক নারীসহ। এভাবে হুট করে অপ্রত্যাশিত মানুষটিকে দেখে ঘাবড়ে গেল সে। বন্ধুদের দিকে কটমটে চোখে তাকায়। তারা বলেছিল লোকটি দেশের বাইরে। তো এখন এখানে কিভাবে উপস্থিত হলো? জামা খামচে ধরে রাগ সম্বরণ করার ব্যর্থ চেষ্টা করছে মোহ। পারছে আর কই। ভার্সিটির গণ্ডি পেরোনোর পরপরই বন্ধুমহল এক প্রকার ছিন্নভিন্ন হয়ে গেছে। সংস্পর্শে থাকলেও তেমন আহামরি যোগাযোগ ছিল না কারোর সাথেই কারোর। তাই এই ছোট্ট একটা ট্যুরের ব্যবস্থা করেছিল সকলে মিলে। গন্তব্য কক্সবাজার। মোহর ইচ্ছা হলো সবার সাথে মিলে পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করা। তাই তো সে নাকচ করতে পারেনি। কিন্তু এখানে এসে যেন তার মন মস্তিষ্ক সব বিষাদে ছেয়ে গেল। সময়টা ছিল আরও ৬ বছর আগের। ভার্সিটিতে পা রাখার পরই একদম অপ্রত্যাশিতভাবে র্যাগিংয়ের শিকার হয়েছিল মোহ। ভীতু মোহ সেই দিন বাচ্চাদের মতো কেঁদেছিল। এইদিকে র্যাগ দিতে আসা ছেলেমেয়েগুলো ভ্যাবাচ্যাকা খেয়ে হতভম্ব নজরে তাকে দেখেছিল। কিছু করার আগে, এমনকি কিছু বলার আগে সে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেছিল। ভার্সিটি সিনিয়র ব্যাচের র্যাগের গোড়া ছিল রাবিব ইয়াসিন। সুদর্শন আর বাবার রাজনীতির জোরে ভার্সিটিতে তার এবং তার বন্ধুমহলের বেশ নাম ডাক ছিল। মোহকে কাঁদতে দেখে এক প্রকার হোঁচট খেয়েছিল সে। জীবনে প্রথম প্রেমের হোঁচট কাটাতে চেয়েছিল, পারেনি। এখন মোহস্মৃতিতে ভাসে সেই দিনগুলো, যখন বেহায়া প্রেমিক এর মতো নিজের প্রেম প্রকাশ করতে চাইত, যা বরাবরই রাবিবের চরিত্রের বিপরীত। কথাই আছে না, গভীর মানুষেরা প্রেম প্রকাশে অদক্ষ হয়। ঠিক তেমনই ঘটত রাবিবের ক্ষেত্রে। মোহর কাছে আসলে আমতা আমতা করত। মোহ তার কথা না শুনলে অনুনয়ে বদলে ধমকাত। আবার টলটলে চোখে মোহকে দেখে হাত ধরে নরম স্বরে বলতো, সরি মহারানী, আর হবে না, কান ধরব কি? দীর্ঘ এক সময় পর মোহ নিজেও বুঝতে পারে নিজের দুর্বলতাকে। সেও সম্মতি জানায়। শুরু হয় তাদের খুনসুটিময় দিনগুলো। রাবিবের আহ্লাদে আরও চঞ্চল হয়ে ওঠে মোহর মন। এরপর তো রাবিবের বন্ধুদেরকেও ছাড়েনি মোহ। বেঞ্চের উপর বসে সবগুলোকে শাসিয়েছিল সে র্যাগিংয়ের জন্য। রাবিব কেবল দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দেখেছিল মোহর কাণ্ডকারখানা। এদিকে চোখে পড়েনি বন্ধুদের অসহায় নজরে বলা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এভাবে অপ্রকাশিত প্রেম চলতে থাকে প্রায় ৬ মাস। কখনো চিঠি পাঠানো, নানা দিনে নানা রঙের ফুল পাঠানো চেলা চাপলাদের দিয়ে। রাত বিরেতে তার বাড়ির নিচে ল্যাম্পপোস্টের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা চলত। চোখে চোখে বিনিময় হতো কত শত অভিযোগ, অভিমান, প্রেম, ভালোবাসা। দুজনের ছিল দুজনের প্রতি তীব্র অধিকারবোধ। এদিকে ভার্সিটিতে তুমুল গুঞ্জন। ভার্সিটির জুনিয়র এক মেয়ের সাথে প্রেমে মুঝেছে ভার্সিটির সিনিয়র ব্যাচের ব্যাড বয়। নানান দিন মোহর কানে ভেসে আসতো নানান কথা। কারোর কারোর ঈর্ষা, কারোর কারোর শুভকামনা। কখনো এসব শুনে কখনো মজা লাগতো, কখনো কারোর তিক্ত কথায় মন বিষিয়ে যেত। একদিন মাত্রাতিরিক্ত বাজে রকমের হয়রানির শিকার হয় মোহ। অশালীন আর বাজে মন্তব্য বাকি রাখেনি এরা। সেদিন খুব কেঁদেছিল মোহ। হন্তদন্ত পায়ে ছুটেছিল রাবিবদের আড্ডাস্থলে। অস্থির পায়ে এগিয়ে গিয়ে সব বন্ধুদের মাঝে রাবিবের কলার টেনে তুলে দাঁড় করিয়েছিল। আপনার জন্য প্রতিনিয়ত আমার হয়রানির শিকার হতে হয় কেন বলতে পারেন? আদেও আমি কে বলতে পারেন? এই সম্পর্কের নাম কি বলতে পারেন? কেমন পুরুষ আপনি? যদি নিজের বুক ফুলিয়ে নিজের প্রেমিকাকে স্বীকৃতি নাই দিতে পারেন? সব শুনে এত নির্বিকার কেন আপনি? কাপুরুষ? ঝাড়া মেরে এক প্রকার কলার ছেড়ে দৌড়ে চলে গিয়েছিল সে। এদিকে হতবম্ব আশ্চর্য হয়ে বসেছিল রাবিব।
ঘটনা এত প্রতিকূলে চলে যাবে সে জানতো নাকি? এরপর প্রায় 10 দিন চলে রাবিব আর মোহর অঘোষিত বিচ্ছেদ। কত শত মেসেজ, চিঠি, ফুল পাঠালো সে, অথচ ছুঁয়েও দেখেনি মোহ। এদিকে অস্থির, পাগল প্রায় হয়ে পড়ে রাবিব। মোহকে কেবল ভালোবাসেনি সে, নিজের অভ্যাস, আসক্তিতে পরিণত করেছে সে। যে নিকোটিনের ধোঁয়ায় মোহ অপছন্দ ছিল, তা সারা জীবনের মতো ছেড়েছে। রাস্তার ধারে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়াও ছেড়েছে সে। এরপর মোহকে পেয়েছে। ভালোবাসার অভ্যাসে পরিণত তুলেছে তাকে। এক রাতে ঘুমানোর আগে মোহ শেষ মেসেজ দেখেছিল রাবিবের কাছ থেকে। তুমি আমার নিকোটিনের চেয়েও তীব্র, বেসামাল আসক্তি মোহ। তোমার শূন্যতা নিকোটিনের অনুপস্থিতির থেকে বেশি পোড়ায় আমার। কাম ব্যাক টু মি মোহরানী। এর পরদিন ভার্সিটি গেলে সবার অদ্ভুত চাহনি আর ফিসফিসিয়ে বলা অনেক কথা কানে আসে মোহর। নির্বিকারভাবে দুটো ক্লাস শেষে কেউ এসে ডেকে নিয়ে যায় মাঠে। না আসতে চাইলেও এক প্রকার জোর করে বিরক্তিসহ মাঠে আসে। শোনে মাঠে হঠাৎ শত শত মানুষের ভিড় জমে যায়। এদিকে ছেলে মেয়ে দুটো যে তাকে নিয়ে আসছিল তাদের হারিয়ে ফেলে সে। তীব্র রোদে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। কানে আসে সকলের হইচই। গো রাবিব গো, ইউ ক্যান ডু ইট। চোখ মেলে তাকিয়ে থমকে যায় মোহ। হাঁটু গেড়ে সামনে বসে থাকা রাবিবকে দেখে বিস্ময় ঘিরে ধরে। রাবিবের অবস্থান করুণ, তা দেখে আন্দাজ করতে পারে সে। এদিকে বেশ কিছুক্ষণ শ্বাস নিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় রাবিব। আশেপাশে নীরবতা, মোহ নির্বিকার। হুট করে রাবিব নরম সুরে বলে, 10 দিনেই আধমরা হয়ে গেছি আমি মোহরানী। আর না, চলো না আবার প্রেম করি। এবার সবাই জানবে আমাদের প্রেমের কথা, সবাই জানবে আমাদের প্রণয়ের কথা। ভালোবাসি আপনাকে ইবনে মোহনা। রাবিব মাথা চুলকে হেসে বিড়বিড়িয়ে বলে, কিছু কি মিস করলাম মোহ? সবার করতালি ভেসে আসে। ঠোঁট কামড়ে নিজের আবেগ সংবরণ করে মোহ। এমন অদক্ষভাবে হয়তো প্রথম কেউ প্রপোজ করছিল তাকে। তবু এই অদক্ষ প্রপোজালে সে খুশির জোয়ারে ভেসেছিল। এরপর শুরু হয় তাদের দ্বিতীয় দফার প্রেম। শুনেছি ওসব ছেলেগুলোকে মেরে প্রায় হাত পা ভেঙে ফেলেছিল রাবিব একাই। মেয়েগুলোকেও নাকি বাড়ি গিয়ে শাসিয়েছিল যারা তাকে সেদিন এভাবে হ্যারাস করেছিল। প্রেমে প্রেমে কেটে যায় প্রায় 3.5 বছর। এদিকে রাবিব ভার্সিটি গণ্ডি পেরিয়ে বাবার সাথে রাজনীতিতে যুক্ত হয়। ব্যস্ততায় দূরত্ব বাড়ে, প্রায় কথা কাটাকাটি হতো। মোহ রাবিবের পেশাকে মেনে নিতে পারত না। এদিকে রাবিবও অনেকটা জড়িয়ে যায় তার পেশার সাথে। অনৈতিক কোনো কাজ সে করত না, কিন্তু প্রয়োজনে মারামারি করত, দ্বিধাবোধ করত না। কাজের চাপের মাথা গরম, উগ্র মেজাজ থাকত তার সবসময়। এদিকে মোহর কাছেও মানসিক শান্তি পেত না সে। রোজকার দুজনের একই অভিযোগ, দুজনেই অশান্তি পেত। এভাবে মোহর কোমর মন তাদের সম্পর্কে এমন পরিণতি মেনে নিতে পারে না। একদিন সিদ্ধান্ত নেয় মোহ, সে দেখা করবে রাবিবের সাথে। এভাবে আর কদিন। রেস্টুরেন্টে বিপরীতে বসে অনবরত রাবিব সিগারেট টেনে যাচ্ছে। অনেকক্ষণ নীরবতা কাটিয়ে মোহই শুরু করে, সিগারেট খেতে মানা করেছিলাম তোমায় রাবিব, আমার ভীষণ অপছন্দের জিনিস এটা। আমিও তো তোমার কাছে মানসিক শান্তি খুঁজে বেড়াই এখন, পাই কই? রাবিবের এহানো কথায় চোখ তুলে তাকায় সে। তার প্রেমিক পুরুষ কি বদলে গেল তবে? ধরা গলায় রাবিবকে জিজ্ঞেস করে, নতুন কেউ এসেছে নাকি তোমার জীবনে রাবিব? সিগারেটের ধোঁয়া ছেড়ে উত্তর দেয়, আমার অনুভূতি আর ভালোবাসাগুলো এত সস্তা নয় মাই লাভ। তবে ছেড়ে দাও সব, সম্ভব না এখন, জড়িয়ে গেছি অনেকটা, তবে আমাকে ছেড়ে দাও। তারপর অনেক কথা কাটাকাটি হয় দুজনের। আশেপাশের মানুষকেও তোয়াক্কা করেনি তারা। শেষে রাগ না সামলাতে পেরে এক প্রকার
কোনো উত্তর না দিয়ে বের হয়ে যায় রাবিব। নীরবতা প্রতিবার সম্মতিরই লক্ষণ। তাই ভেবে নেয় মোহ। মনে মনে নীরবে ইতি টানে এই তিক্ত সম্পর্কের, সাথে ইতি টানে নিজের চঞ্চলতার। এই মোহ আর তখনের মোহতে বিস্তার তফাত। নগ্ন পায়ে সমুদ্রের কিনারায় হাঁটছে মোহ। পায়ে চিকন সোনালি নূপুর। ঢেউ এসে তার পায়ে আছড়ে পড়ছে, বালিতে পা মেখে যাচ্ছে। ঢেউ এ তা আবার মিশে যাচ্ছে। সূর্য ডোবা শুরু করলো কেবল। কী চমৎকার দৃশ্য! নিজের গায়ের চাদরটা আরেকটু আষ্টেপৃষ্ঠে পেঁচিয়ে নিল মোহ। হঠাৎ পাশে কারোর উপস্থিতি অনুভব করল। পা জোড়া থামল তার। পাশে সেদিন রাবিবের সাথে আসা সুপ্তি নামক মেয়েটাকে দেখে চমকালো সে। তবে তা প্রকাশ করল না। সে আবার হাঁটা শুরু করলো। এদিকে মেয়েটি হাসি হাসি মুখে কথা বলা শুরু করলো। হাই, আমি সুপ্তি। তুমি নিশ্চয় মোহনা, রাইট? মোহর উত্তর দিতে ইচ্ছে করলো না, তবুও সে ছোট্ট করে জবাব দিল, জি। মেয়েটা আবার তার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে হাসি মুখে বলা শুরু করলো, কাল সবার সাথে টুকটাক আলাপ হলো। তুমি তো কাছেই আসলে না, তাই কথা বলার সুযোগ পেলাম না। তুমি কি খুব বেশি ইন্ট্রোভার্ট? মোহ বুঝল মেয়েটা বেশি কথা বলে, একদম তার বিপরীত। যদিও একসময় সেও এমনটাই ছিল। না, তেমন না ব্যাপারটা। মেয়েটা এবার উদাস গলায় আকাশের দিকে চেয়ে বলল, জানো, আমি কত আসতে চেয়েছিলাম কক্সবাজার। আমার সমুদ্র ভীষণ প্রিয়, কিন্তু আমার হাজবেন্ড কখনোই আসতে দেয়নি আমাকে। বুঝোই তো, একটু বেশি ভয় পায় তার বউকে নিয়ে। তবে অবশেষে আসতে পারলাম। কথাটা বলেই মেয়েটা হেসে দিল। এদিকে মোহ ঠোঁট কামড়ে ধরল। তাহলে কি এই মেয়েটি রাবিবের স্ত্রী? বিয়েও করে নিয়েছে সে। ব্যথিত হয়ে উঠল তার মন। আশেপাশে তাকিয়ে বুঝতে পারল সে চোখে ঝাপসা দেখছে। গড়িয়ে পড়বে বোধহয় এক্ষুনি তার কষ্টগুলো গাল বেয়ে। এতদিন ব্যস্ততায় নিজেকে সব সময় নিজের আবেগগুলো থেকে দূরে রাখার চেষ্টা করত। শত হোক, রাবিব তার ভালোবাসার মানুষ ছিল, এখনও আছে বোধহয়। তবে সবসময় প্রকাশ করতে হবে তা তো নয়। মোহর ইচ্ছে হলো এক্ষুনি এদের সবাইকে ফেলে চলে যেতে অজানা গন্তব্যে। মেয়েটি হালকা ধাক্কায় সম্বিত ফিরে তার। অন্যদিকে চোখ ঘুরিয়ে মুখ স্বাভাবিক করে। কি হলো বলো তো, কোথায় হারিয়ে গেলে? আমি কি তোমায় বিরক্ত করছি? মোহ না সূচক মাথা নাড়ালো। মেয়েটি এবার মোহর দিকে চেয়ে বলল, রাবিব ভাইও একদম তোমার মতো জানো, খুব চুপচাপ থাকে, প্রয়োজন ছাড়া তেমন কথাই বলে না। মোহ ওহ বলল কেবল। পুরো কথাটা মানে বুঝতে পেরে চকিতে নয়নে তাকালো সুপ্তির দিকে। ভাই? হ্যাঁ, আসলে রাবিব ভাই তো আমার 2 বছরের বড়। জানো, ভাইয়া ভীষণ ভালো। শাওনের বিপদে আপদে সব সময় বড় ভাইয়ের মতো পাশে থেকেছে। কিন্তু সে যে কেন এত উদাসীন নিজের ব্যাপারে বুঝি না। শাওনকে? লাজুক হাসে সুপ্তি বলে, আমার স্বামী। বিস্ময়ে চোখ বড় হয়ে এলো মোহর। বিষয়টা কাটিয়ে প্রশ্ন করে, তাহলে তুমি তোমার স্বামীকে রেখে ওনার সাথে আসলে কেন? আমি আবদার করেছিলাম যখন শুনলাম সে নাকি কক্সবাজার আসছে, আর শাওনও ছুটি মেলেনি, তাই বলতে পারো। কি বলবে মোহ বুঝতে পারল না। রাবিব তাহলে বিবাহিত না? সুপ্তি বালিতে বসে পড়ল। সূর্য অনেকটা ডুবে গেছে। হাত টেনে মোহকেও বসিয়ে দিল। মোহর স্কার্টের অনেকাংশই ভিজে গিয়েছে। জানো, আমাদের প্রেমের বিয়ে। শাওন ভীষণ ভালো আর ভদ্র একটা ছেলে, কিন্তু বাসায় আমার ছবি দেখলে তার মা বলে তার নাকি আমাকে ভালো লাগেনি। ছেলেকে বোঝাতে শুরু করলো আমার থেকেও ভালো মেয়ে এনে দেবে তাকে। এদিকে সব শুনে আমি ভীষণ ইনসিকিউর ফিল করা শুরু করি। বেশ অবুঝেদের মতোই সুইসাইড করার চিন্তাও করি। তখনই রাবিব ভাই আমাকে বুঝিয়েছিল যে এভাবে নিজেকে গুটিয়ে নিয়ে আত্মহত্যা করার মানে নিজের ভালোবাসাকে ছোট করা।
ভাইয়ের মতো ওই দিন মাথায় আসে হাত না রাখলে আজ আমি হয়তো আবেগের বশে মরেই যেতাম। তবুও এত ভালো লোকটা যে এভাবে নিজের জীবনে কেন অত কষ্ট পেল, মাঝে মাঝে ভীষণ আফসোস হয় তার জন্য। কিঞ্চিৎ অবাক হলো মোহর। কিসের কষ্ট রাবিবের? মানে? এবার দুপা তুলে দুহাতে জড়িয়ে ধরে বসল সুপ্তি। মহা খেয়াল করল মেয়েটা ভীষণ মায়াবী। শাওনের কাছ থেকে শুনেছিলাম ভার্সিটি জীবনে থাকাকালীন কোনো এক মেয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিল। আগে ভাই নাকি ভীষণ গম্ভীর আর শান্তশিষ্ট স্বভাবের ছিল, কিন্তু ওই যে প্রেমের হাওয়া লেগেছিল। ভাইয়া ভীষণ আবেগী হয়ে পড়েন প্রেমের পড়ে। যে বন্ধুদের সাথে প্রয়োজনে কথা বলতো কেবল সেই বন্ধুদের কাছেই তার নামে গল্প জমাতো। বন্ধুরা নাকি কেবল ভাইয়ার পরিবর্তন লক্ষ্য করত। আস্তে আস্তে বন্ধুরা বুঝে গেল যে যে ছেলে আগে তাদের উপদেশ দিত প্রেম থেকে দূরে থাকার, সেই বন্ধু প্রেমে অন্ধ হয়ে গিয়েছে। তাকে আর এ পথ থেকে ফেরানো যাবে না। কত বছর গড়িয়ে যাওয়ার পর যখন ভাইয়া বাবা রেস ধরে রাজনীতিতে জড়ায়, তখন থেকে তাদের সম্পর্কে ফাটল ধরে। যতটুকু শাওনের কথায় বুঝতে পারলাম, ভাইয়া নাকি জেদের বশে তাকে ছেড়ে পেশাকে আগে প্রাধান্য দিয়েছে। তার বাবা নাকি এটাই ইচ্ছা ছিল। জানো তো, যখন জানতে পারি তাদের সম্পর্ক শেষ হওয়ার কথা, ভীষণ রকমের অবাক হই আমি। এত প্রেম এক পেশাকে কেন্দ্র করে মিটে গেল। নির্বিকার বসে রইল মোহ। সে তো আগাগোড়াই সব জানে। তবে রাজনীতির সাথে জড়িয়ে যাওয়া যে রাবিবের বাবার ইচ্ছে ছিল তা সে জানত না। ভাইয়া নাকি এরপর ভীষণভাবে ভেঙে পড়ে। জেদের বশে জড়িয়ে গেল, তাদের বিচ্ছেদের পর নাকি তার কাজে মন বসতে পারত না। অকারণে মারামারিতে জড়িয়ে যেত। তার সাথে নাকি তেমনভাবে আর যোগাযোগ করার সুযোগ পায়নি সে। সে নাকি শহর ছেড়েছিল তার জন্য। আস্তে আস্তে এতই পাগল হয়ে যায় যে অধিক মাত্রায় নেশাতেও জড়িয়ে গিয়েছিল। শরীরের অবনতি ঘটতে শুরু করে। বেশ কিছুদিন বন্ধুবান্ধব মিলে নাকি হাসপাতালে তাকে নিয়ে ছোটাছুটি করেছিল। যদিও বর্তমানে সে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। নিজের ভুলগুলো হয়তো বুঝতে পেরেছে। হায় ভালোবাসা, মানুষকে কি বানিয়ে দেয়, তাই না বলো মোহ? মোহ উত্তর ভাষাহীন। মন মস্তিষ্ক এক অদ্ভুত হিসেব নিকেশে ব্যস্ত। সুপ্তি এবার নিজের মোবাইল চেক করল। শাওনের শত শত মেসেজ। তার মুখে হাসি ফুটে উঠল। মোহ আর চোখে দেখতে পেল সুপ্তির স্ক্রিনে জ্বলজ্বল করা এক সুখ দম্পতির হাস্যোজ্জ্বল ছবি। ফোনটা রেখে এবার তৃপ্তির হাসি ঝুলিয়ে সুপ্তি বলতে শুরু করলো, তবে রাবিব ভাইয়ের মাঝে সেই কবেই পরিবর্তন আসা শুরু করেছে। যেই পেশার জন্য এত কষ্ট পেল তা চিরতরে ছেড়ে দিয়েছে। এখন রাজনীতি বিষয়ক যে কোনো কিছু তার চক্ষুস্থল। 1-1.5 বছর রিহ্যাবে কাটিয়েছে। নিজেকে সর্বোচ্চ দিয়ে পরিবর্তন করার চেষ্টা করছে জানো তো। শুধু আমার মনে একটাই ক্ষোভ, মেয়েটা এত কিছুর পরও ফিরল না। নিষ্ঠুর প্রেমিকা সে। সূর্য অনেক আগেই ডুবে গেছে। সবাই ডাকাডাকি করছে তাদের রিসোর্টে ফেরার জন্য। অন্ধকার নেমে এসেছে প্রায়। অন্ধকারে ঠিকভাবে দেখতে পেল না সুপ্তি মোহকে। হয়তো কেবল চোখে পড়ল তার চাঁদের আলোতে জ্বলজ্বল করা চোখের পানিগুলো। তাদের বিচ্ছেদের পর ভার্সিটির গণ্ডি পেরিয়ে চাকরির জন্য অনেক জায়গাতেই চেষ্টা করে মোহ। পরবর্তীতে ভালো একটা জব পেয়ে যায়, তবে তা ছিল অন্য শহরে। মূলত চাকরি আর রাবিবের সাথে কাটানো মুহূর্ত ও স্মৃতিগুলোকে ভুলতেই সে অন্য শহরে পাড়ি জমিয়েছিল। হ্যাঁ, রাবিবের ভাবনা সত্যি, তবে তা আংশিক। তবে সে বোঝে জীবনে কারো স্মৃতি আঁকড়ে ধরে বাঁচা মুশকিল। সে কোনো কালেই কিশোরীদের মতো আবেগী ছিল না। যা ছিল তার মনে তা ছিল কেবলই রাবিবের জন্য এক সমুদ্র ভালোবাসা। তবে সে কি আসলেই নিষ্ঠুর হয়ে গেল? নিজের কষ্ট হবে বলে কখনো কাউকে রাবিবের ব্যাপারে প্রশ্ন করেনি। তাকে কি এই বিচ্ছেদের নিষ্ঠুর নারীতে পরিণত করল? ভোর সকাল।
পর্দা ভেদ করে বড় থাই জানলা দিয়ে রোদ এসে পুরো শরীরকে জড়িয়ে ধরেছে যেন। উবু হয়ে শুয়ে আছে রাবিব। একা, নিজস্ব একটা রুম নিয়েছে সে এখানে এসে। কারুর সাথে ঘুমোনো ভীষণ অপছন্দ তার। দরজায় ঠকঠক আওয়াজে ভ্রু কুঁচকে আসে রাবিবের। অনবরত শব্দ হওয়ায় বিরক্তি নিয়ে উঠে বসে। গায়ে টি শার্ট জড়িয়ে দরজা খোলে। চোখ ডলতে ডলতে লক্ষ্য করে সোনালি নূপুর পরা পা জোড়া। থমকে যায়। উপরে চোখ তুলে তাকালেও সে ঠিক ভেবেছিল মোহ দাঁড়িয়ে। হৃৎস্পন্দন যেন মিস হলো কয়েকটা। শুভ্র সাদায় মোড়ানো মোহ চমৎকার লাগছে দেখতে। বয়সের সাথে পরিপূর্ণতা এসেছে দেখলেই বোঝা যায়। আসতে বলবে না? গলা ঝাড়ে রাবিব। মোহকে দেখে এক প্রকার ভেতরের জড়তা কাজ করছিল। দরজা ছেড়ে সরে দাঁড়ায় সে। রাবিবকে একবার চোখ দিয়ে লক্ষ্য করে তবে রুমে ঢোকে সে। অগোছালো রুম দেখে ভ্রু কুঁচকে আসে তার। গলার ওড়না ছাড়িয়ে কোমরে পেঁচিয়ে নেয়। ব্ল্যাঙ্কেট হাতে নিয়ে রাবিবের উদ্দেশ্যে বলে ওঠে, ফ্রেশ হয়ে আসো। ব্যস্ত হয়ে পড়ে রুম গোছাতে। এদিকে রাবিব মোহর কাণ্ড কারখানা বোঝার চেষ্টা করছে। তোয়ালে নিয়ে চলে যাওয়া ওয়াশরুমে। তার যাওয়ার পরপরই ধূপ করে বসে পড়ে মোহ। অস্বস্তি, এক ঝাঁক ভয়, সংকোচ ইত্যাদি নিয়ে দরজায় আঘাত করেছিল। দুনিয়া থমকায় যখন রাবিবের ঘুমু ঘুমু চোখগুলো তাকে পরখ করছিল। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করেছে সে রাবিবের সামনে। বুকে ফু দেয় চোখ বন্ধ করে মোহ। অতঃপর সুন্দর করে রুমটাকে পরিপাটি করে তোলে। ততক্ষণে রাবিব বের হয়ে এসেছে। এসে মোহকে রুমে দেখে না। ভ্রু কুঁচকে আসে তার। কোথায় গেল ভাবতে ভাবতে চোখ যায় ব্যালকনির দিকে। সাদা পর্দাগুলো বাদেও কিছু একটা উড়ছে। বুঝল ওটা মোহর ওড়না। সে ও পা বাড়ায় ব্যালকনির দিকে। মোহ বসে আছে ব্যালকনির চেয়ারে। টেবিলে 2 কাপ কফি থেকে উষ্ণ ধোঁয়া উঠছে, বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। মোহ চোখ তুলে দেখল একবার। কফিতে চুমুক দিয়ে সামনের দিকে তাকিয়ে বলে, চুলগুলো ঠিকভাবে মুছে নাও, পানি পড়ছে। রাবিব ঠোঁট বেঁকিয়ে আলতো হাসে। এত বছর পরেও মেয়েটার মাঝে পরিবর্তন আসেনি। কথা বলার সময় মোহর কণ্ঠের কাঁপুনি সে ভালোভাবেই উপলব্ধি করতে পারে। ব্যস্ত হাতে চুল মুছতে মুছতে বসে পড়ল। হঠাৎ আমার রুমে? ভাবলে ক্ষীণ কণ্ঠে রাবিব বলে ওঠে। মোহর মন ব্যথিত হয়, তবুও তা মুখে প্রকাশ করল না। আজ সে একদম তৈরি হয়ে এসেছে। সে ভেঙে পড়বে না মানুষটার সামনে। মোহ হয়তো ভুল করেছে, সে তো অন্তত শুধরে দিতে পারত তা, কিন্তু করেনি। নিজেকে গুটিয়ে নিয়েছে, নিজেকে কষ্ট দিয়েছে, নিজেকে আবার শুধরে নিয়েছে। অথচ মোহ ঠিক এত বছর সম্পর্কটাকে সশরীরে ত্যাগ করলেও মনে মনে বয়ে বেরিয়েছে। বয়ে বেড়ানোর দায়টা কি শুধু তার থাকার কথা ছিল? ভাবতে ভাবতে গলা ধরে আসে। গলার কাছে কান্না এসে ভিড় করে। হাত কাঁপে তার। এখনই আবার না রাবিবের সামনে ভেঙে পড়ে। ধরা গলাতেই রাবিবকে জিজ্ঞেস করে, এরকমটা করার কি আদৌ দরকার ছিল রাবিব? এতক্ষণ যাবৎ রাবিবও লক্ষ্য করছে মোহকে। মোহর এমন প্রশ্নে মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসল। মোহ নিজেকে তার সামনে কতটুকু শক্ত রাখতে পারে তা সে একবার পরখ করতে চাইল। গলা ঝেড়ে নেয় সে। কিসের কথা বলছো? বোঝো না তুমি? অভুস্থ না? নিজেই একা একা কষ্ট পেলে আমাকে এই কষ্টের অংশীদার হতে বললে খুব কি বেশি দোষ হয়ে যেত? রাবিবের মুখশ্রী গম্ভীর হয়ে আসে। গতকাল আর চোখে একবার সুপ্তি আর মোহকে লক্ষ্য করেছিল সে। ঠোঁটকাটা সুপ্তি যে কিছু অবশিষ্ট রাখেনি জানাতে, তা বুঝতে পারে সে। আকাশের দিকে চেয়ে বলে ওঠে, তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। দূরত্ব এতই বাড়ি দিয়েছিলে যে পিছু ডাকা আর সাহস হয়নি। ফুপিয়ে কেঁদে দেয় মোহ। এই তিক্ত কথাগুলো মানতে ভীষণ কষ্ট হয় তার।
নিজেকে একবার রাবিবের জায়গায় চিন্তা করতেই কষ্ট দ্বিগুণ হয়ে ওঠে। সে নিজের চোখের সামনে শান্ত, রাগী, গম্ভীর রাবিবকে অশান্ত, চঞ্চল, হাসিখুশি রাবিবে পরিণত হতে দেখেছে। রাবিবের জীবনে মোহর পদার্পণই হয়তো ছিল রাবিবের পরিবর্তনের কারণ। রাবিবের মন নরম হয়ে আসে, পারে না আর এই অভিমানের অভিনয় করতে। অবচেতন মন এত কষ্টে ভার নিতে পেরেছে, কিন্তু অভিমান করতে সক্ষম হয়নি। রাবিব এবার হাঁটু গেড়ে মোহর সামনে বসে তার এক মুঠোয় মোহর তুলতুলে নরম হাত বন্দি করে নেয়। নরম হয়ে আসে তার স্বর। তুমিও তো একবারও ফিরে আসোনি মোহরানী। আমরা সম্পর্কটাকে আরেকবার সুযোগ দেইনি। দোষের দায়ভারটা দুজনেই ভাগাভাগি করে নিই। মোহর কান্নার বেগ বেড়ে যায়। নরম হাত দিয়ে রাবিবের হাতে তালু খামচে ধরে। অভিমানগুলো নোনা জলের মাধ্যমে ঝরে পড়ে। রাবিব কিছু বলে না, কেবল চেয়ে থাকে মোহর কান্না মিশ্রিত রক্তিম মুখপানে। বেশ কিছু সময় পর কান্না থামে মোহর। রাবিবও ধৈর্য সহকারে অপেক্ষা করে। মোহ উঠে দাঁড়ায়, সাথে রাবিবও। ব্যালকনি গ্রিল ধরে দাঁড়ায় মোহ। স্বচ্ছ আকাশ, মেঘরাশি দলে দলে উড়ে চলেছে। হালকা ঠান্ডা বাতাস, সাথে সমুদ্রের উপচে পড়া ঢেউয়ের শব্দ। নিজের থেকে মোহ রাবিবের কাঁধে মাথা রাখে। রাবিব নিঃশব্দে মোহর কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। কাঁধে মাথা রেখেই নরম সুরে মোহ বলে, আবারও প্রেম হলে কি ক্ষতি হবে আমাদের রাবিব? আমি ভীষণ চাই আবারও প্রেম হোক আমাদের, প্রথম দিনের মতো। আবারও পরিণয় ঘটুক আমাদের প্রথম দিনের মতো। আমি ভীষণ চাই রাবিব, আমাদের তিক্ততা নিয়ে শেষ করা সম্পর্কটা শেষ পর্যন্ত পরিণয় পাক। উত্তরের অপেক্ষায় মোহ মাথা তুলে তাকায়। আমিও ভীষণ চাই আমার যন্ত্রণাগুলো কমুক মোহরানী। তোমাকে ছাড়া প্রতি মুহূর্ত বিষাক্ত লাগতো আমার, শূন্যতা পুড়িয়ে ছাড়খাড় করতো আমায়। আমিও ভীষণ চাই আমাদের সেই প্রথম দিনের মতো আবারও প্রেম হোক, যেখানে পবিত্রতা, শুদ্ধতা ব্যতীত কিছুই থাকবে না। মোহ প্রাপ্তির হাসি হাসে। রাবিব সরে দাঁড়ায়। অতঃপর পকেট থেকে কিছু একটা বার করে হাঁটু গেড়ে বসে। প্রথম দিনের মতো আবারও বিস্ময় নিয়ে তাকায় মোহ। বুকে ফু দিয়ে রাবিব বলতে শুরু করে, চলো তৃতীয় দফায় আবারও প্রেম হোক আমাদের, যেখানে আমার মনের রাজ্যের একমাত্র রানী হবে তুমি মোহরানী, শুধু তুমি। উইল ইউ ম্যারি মি? চোখ টলমল করছে পানিতে মোহর। এবার আর কোনো বাধা নেই, প্রাণ খুলে কাঁদতে পারবে সে। এই 2.5 বছর ধরে জমিয়ে রাখা কষ্ট, দুঃখগুলো এক নিমেষে চলে গেল। মোহর অনামিকায় পাতলা হীরের আংটিটা পরিয়ে সশব্দে আঙুলে চুমু খায় রাবিব। মোহ হেসে জড়িয়ে ধরে রাবিবকে। রাবিবের পুরুষালী দেহতে মিশে যায় মোহর ছোট্ট শরীর। মন বলে ওঠে, এই পুরুষটা একান্তই তার। মোহর কানের লতিতে শব্দ করে চুমু খায় রাবিব। ফিসফিসিয়ে কানের কাছে বলে ওঠে, কোনো কিছু মিস করে গেলাম মোহরানী? মোহ চোখে পানি নিয়ে হেসে দেয়। নিচ থেকে করতালির শব্দ ভেসে আসছে। চকিত নয়নে রাবিব মোহ দুজনেই নিচে তাকায়। বন্ধু বান্ধব সবাই হাসি মুখে করতালি দিচ্ছে। রাবিবের এক বন্ধু চিল্লিয়ে বলে ওঠে, কিরে মামা, তুই তো বললি প্রপোজ করবি কেবল, এদিকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল, তলে তলে এত দূরে? মোহ অবাক চোখে তাকায় রাবিবের দিকে। তার তাকানোর মানে হয়তো রাবিব বুঝতে পারে। মাথা চুলকে বলে, জানো এসবে আমি কাঁচা, তাই আর কি। তার মানে এখানে আসা, আমাদের দেখা হওয়া, আমাদের সব কিছু প্রিপ্ল্যান ছিল? তুমি জানতে আমি নিজে থেকে আসবো তোমার কাছে? রাবিব ঠোঁট চেপে ধরে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। মোহ কি বলবে ভেবে পায় না। আস্তে করে রাবিবের বুকে বাড়ি মারে। সকলে নিচে হাসি মুখে তাদের ছবি তুলছে। সকলে তাদের মিলনে খুশি, কেননা তাদের সুখ দুঃখের সাক্ষী তো এই মানুষগুলোই ছিল। এদিকে বিস্ময় নিয়ে এতক্ষণ সব দেখল সুপ্তি।
তার মনে পড়ে যায় মোহকে বলা কথা, মেয়েটা বড্ড নিষ্ঠুর। আসলে কি মোহ নিষ্ঠুর ছিল? বিচ্ছেদ হোক, শত বিচ্ছেদ হোক, তবু আবার প্রেম হোক। সমাপ্ত।